প্রিয় শিক্ষার্থী, ব্যবজা পাবলিক স্কুল ও কলেজের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত অভিনন্দন জানাই। আমি তোমাদের যে বিষয়টি পাঠ নেব সেই বিষয়টি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্র, বাংলা প্রথম পত্র যাকে আমরা বলি। বিষয়টি হচ্ছে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা অনেক দিন ধরে এই প্যান্ডামিক কালে ক্লাস থেকে বঞ্চিত, আমরা জানি, আমাদের কষ্ট অনেক। তোমাদের সরাসরি কথা বলতে পারলে আমাদের সবচেয়ে ভালো হয়। তবুও এই করোনা কালকে ঘিরে আমাদেরকে মেনে নিতে হবে সব কিছু। এর মধ্যেই আমরা এগিয়ে যাব সামনের পথ চলায়। তোমাদেরকে আমি যে বিষয়টি পড়াবো সেই বইটি তোমাদেরকে আমি একটু দেখাই। সেই বিষয়টি হচ্ছে সাহিত্য পাঠ। একটু দেখে নাও। তোমরা হয়তো এই বইটি তোমরা অনেকেই এরই মধ্যে কিনেছো, আমি জানি। না কিনলে তোমরা কিনে নেবে, তোমরা অবশ্যই কিনে নেবে। আমি সাহিত্য পাঠের যে বিষয়টি আমি বোর্ডে কিছু লিখে রেখেছি, সাহিত্য পাঠ একাদশ শ্রেণী, এই বইটি তোমরা অবশ্যই কিনবে। তোমাদের আজকের যে বিষয়টা আমি উল্লেখ করেছি, আবার শোনাচ্ছি, বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, 1838 খ্রিস্টাব্দে জন্ম, 1894 সনে তার মৃত্যু। আমি তোমাদেরকে সময়গুলোও বলে দিচ্ছি। আমরা বইতে পেয়েছি 26 জুন 1832 খ্রিস্টাব্দ পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে, এবং মৃত্যু 8 এপ্রিল 1894 খ্রিস্টাব্দ কলকাতায়। এবং তার আরও যে বিষয়টি তোমাদেরকে জানানো আমাদের প্রয়োজন, সাহিত্য ক্ষেত্রে তিনি যে সাহিত্য সম্রাট খ্যাত, কেন, তিনি কি কাজ করেছেন তোমাদেরকে একটু বলি। বাংলা সাহিত্যে উপন্যাস জগতে তার যে অবদান সেটি অবিস্মরণীয়। কেন অবিস্মরণীয়? তার আগে শিল্প সফল উপন্যাস কেউ লেখেননি। তিনি দুর্গেশ নন্দিনী লিখেছিলেন। দুর্গেশ নন্দিনী একদম একটি চমৎকার একটা উপন্যাস দিয়ে শুরু করেছেন। এরপর কপালকুণ্ডলা একেবারে শিল্প সার্থক উপন্যাস। এভাবে তিনি এগিয়ে গিয়েছেন। একে একে তিনি অনেক সাহিত্য আমাদেরকে উপহার দিয়েছেন। আমি দুইটি নাম তোমাদেরকে শোনাচ্ছি: দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের হুইল, বিষবৃক্ষ, আনন্দমঠ, রাজসিংহ। প্রবন্ধেও তিনি খ্যাতিমান। অসাধারণ সে প্রবন্ধগুলো তিনি উপহার দিয়েছেন আমাদেরকে। সেই প্রবন্ধগুলো দুই একটি নাম তোমাদেরকে বলছি: লোক রহস্য, বিজ্ঞান রহস্য, বিবিধ প্রবন্ধ, সাম্য। এইসব ছাড়াও তিনি যে দায়িত্ব পেশায় নিয়োজিত ছিলেন সেটি হচ্ছে একেবারে ম্যাজিস্ট্রেট ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। সেই ক্ষেত্রে তিনি অসাধারণভাবে দায়িত্ব পালন করেছেন এবং সাহিত্যেরও অবদান রেখেছেন। আমাদের আজকের পাঠ্য বিষয়ে যেই বিষয়টি আমি তোমাদেরকে একটু শিক্ষণফল সম্পর্কে প্রথমে একটু আলোচনা করব। যদিও শিক্ষণফলটা আমরা পরে বুঝব, তবে এই বিষয়ে কি কি আলোচনা আছে তোমাদেরকে একটু আমি বলি। এখানে 13টি বিষয়ের উপর তিনি ইঙ্গিত দিয়েছেন। 13টি, একেবারে একটা দুটো না, 13টি বিষয় নিয়ে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন নব্য লেখক দিগের কি কি করা উচিত। আমিও লেখক, আমি লিখার চেষ্টা করি, আমি কবিতা লিখি, প্রবন্ধ লিখি। তাহলে আমার জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে পরামর্শগুলো অনুসরণীয়। কি কি পরামর্শ তিনি দিয়েছেন আমি তোমাদেরকে একটু একটু করে বলি। পরামর্শগুলো হচ্ছে লেখার উদ্দেশ্য সম্পর্কে আমাদের কি কি জানা উচিত। পাঠ পরিচিতি আমি তোমাদেরকে এক একটা করে বলি। মানব কল্যাণ সাধন। একটা উদ্দেশ্য হচ্ছে আমরা কেন লিখব, আমরা কেন লিখি। মানুষের জন্য লিখি, মানুষের কল্যাণের জন্য লিখি, আর কোনো কারণ তো নেই। হ্যাঁ, প্রমোদ চৌধুরী বলেছিলেন সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে আনন্দদান। আনন্দই হচ্ছে মুখ্য। অবশ্যই ঠিক, আনন্দটাই প্রধান, কিন্তু এর ভেতরে যে মানব কল্যাণ আছে, মানব কল্যাণের জন্যই যে আমরা লিখব, এই কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদেরকে বলছেন। যে লেখার উদ্দেশ্য শুধু মানুষের মঙ্গল যদি না থাকে, সেই লেখার কোনো মূল্য নেই, সেই লেখকের কোনো গুরুত্বই থাকে না। এই জন্যে আমাদেরকে মানব কল্যাণের কথা ভাবতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়। হ্যাঁ, আমরা লিখব, কেন লিখব? আমাদের উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য সৃষ্টির একটা অভিপ্রায় থাকতে হবে। আমরা যে লিখছি কেন সেটা জানি,
আমাদের একটা নন্দন তত্ত্ব আছে। সেই নন্দন তত্ত্বে কী ব্যাখ্যা আছে? হ্যাঁ, আমরা ফরাসি সাহিত্যের সেই বিখ্যাত কথা অবশ্যই স্মরণ করতে পারি, আর্ট ফর আর্টস সেক, শিল্পের জন্য শিল্প, এই কথাটি আমরা বলবো। কিন্তু এর ভেতরেও একটা লক্ষ্য, সেটি হচ্ছে সৌন্দর্য সৃষ্টি, এটি হচ্ছে প্রধান। হ্যাঁ, আমি যদি সৌন্দর্য সৃষ্টি করতে না পারি সাহিত্যে, তাহলে সেই সাহিত্যের কোনো গুরুত্ব নেই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই কথাটি ব্যক্ত করেছেন। আরেকটি কথা, স্বার্থতাড়িতে লেখা পরিহার করা। হ্যাঁ, আজকাল অসংখ্য লেখক বাংলা সাহিত্যে আমরা দেখি অর্থ উপার্জনের লক্ষ্যে লেখা শুরু করেছে। উপার্জন, এই অর্থ উপার্জন যদি লক্ষ্য থাকে সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে, তাহলে সেই লেখা না লেখাই সবচেয়ে ভালো। কারণ সাহিত্য হচ্ছে অন্যতম গুরুত্ব বিষয় হচ্ছে মানুষের কল্যাণ করা, সৌন্দর্য সৃষ্টি করা, অন্য কিছু নয়। অর্থ উপার্জন কখনোই লক্ষ্য হতে পারে না। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ তিনি সৃষ্টি করে গেছেন, তিনি কি অর্থবৃত্তির জন্য করে গিয়েছেন? কাজী নজরুল ইসলাম অসংখ্য সৃষ্টি করে গেলেন, তিনি কি অর্থবৃত্তির জন্য করে গিয়েছেন? না, তারা কেউই এই অর্থের পেছনে ছুটেননি। তাহলে তারা কেন সৃষ্টি করলেন? একমাত্র লক্ষ্য মানুষের কল্যাণ করা, মানব সভ্যতার বিকাশে এগিয়ে নেওয়া। এই জিনিসটি লেখকদের অভিপ্রায় হওয়া উচিত। আরেকটি বিষয় তিনি গুরুত্ব দিয়েছেন, তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে পুনরায় পাঠ। আমি একটি লেখা ড্রাফট করলাম বা খসড়া করলাম, মুহূর্তের মধ্যে সেই লেখাটি প্রকাশ করার জন্য প্রকাশককে না দেয়া, এই হচ্ছে মূল লক্ষ্য। কেন দেব আমি? কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লক্ষ্য করলেন যে একটি লেখা যদি আমি রেখে দিই কিছুক্ষণ হলেও, কিছুদিন হলেও, সেই লেখা যদি আবার পুনরায় যদি আমি পাঠ করি, অবশ্যই সেই লেখায়, সেই পাঠে আমরা লক্ষ্য করব অনেক ভুলভ্রান্তি ছিল, সেগুলো আবার নতুন করে আমরা শুধরাতে পারি এবং পরিশুদ্ধের দিকে এগিয়ে যেতে পারি। এই বিষয়টি আমরা অনেকেই জানি, আমরা যারা লেখালেখি করি, বা আমাকেও অনেক আমার প্রতিম অগ্রজ যারা ছিলেন, তারাও আমাকে বহুবার বলেছেন যে আপনি লেখাটা এখন ছাড়বেন না, কবিতাটা রেখে দেন, রাখার পরে আপনি দেখবেন, দেখার পরে ছাড়বেন। এরকম আমাকে এই কথাগুলো বলছিলেন আমার অগ্রজ প্রতিম একজন, নাম আমি এখানে বলছি, অবশ্যই বলবো, তিনি হচ্ছেন কবি সম বখতিয়ার। তার কথা আমাকে বলতে হবে, কারণ তিনি আমাকে এই কথাটা বেশি শুনিয়েছিলেন। এই জন্য বলছি, অর্থাৎ আমিও এর ফলটা পেয়েছি। আমি মুহূর্তের মধ্যে না ছেড়ে দিয়ে সেটা যখন রেখে দিয়েছি, তখন এরপর আবার যখন সেই লেখাটি যখন পরিমার্জন করেছি, অসাধারণ একটা সৃষ্টি হয়েছে। এই কথা আমাকে আরেকজন বলেছিলেন, কবি ফাউজুল কবির, অসম্ভব একজন অসাধারণ কবি বাংলা সাহিত্যের, তিনিও এই কথা আমাকে বলছিলেন যে রুহুল, এ মুহূর্তের মধ্যে ছেড়ে দিও না, আগে রেখে দেন, লেখাটা রেখে দেন, রেখা দেওয়ার পর আপনি দেখেন, দেখার পর আপনি ছাড়েন। এই যে কথাগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো, পরামর্শগুলো দিয়েছিলেন, সেই কথা যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলে গিয়েছেন, সেটা আমরা আজ জানতে পারছি, অথচ আমি সেই কথা ওনাদের মুখ দিয়েও শুনেছি। তাহলে এই যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের জানা প্রয়োজন, অর্থাৎ লেখকদের জন্য এই যে নির্দেশনা, পরামর্শগুলো ভীষণ ভীষণ জরুরি। এরপরে আরেকটি বিষয় তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে বিদ্যা জাহির প্রবণতা নিন্দনীয়। বিদ্যা জাহির করবার জন্যে আমরা যদি লিখি, তাহলে সেই লেখা মানোত্তীর্ণ হতে পারে না, কারণ জর্জরিত হয়ে যাবে। বিদ্যা জাহিরের কাণ্ডের কারণে মানুষ বিব্রত হতে পারে, মানুষ একেবারে পড়া থেকে বিমুখ হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে এভাবে নিজের স্বাভাবিকভাবে যে কথাগুলো আমরা বলতে চাই, সুন্দরভাবে সেগুলো যদি সরলভাবে আমরা যদি বিশ্বাস করাতে পারি, বলতে পারি, তাহলে সৃষ্টির সৌন্দর্য আমরা পেয়ে যাব। এবং আরও একটা কথা বলেছেন, অনুকরণ বৃত্তি দূষণীয়। অর্থাৎ আমি একটা কবিতা লিখব, আমি একটা উপন্যাস লিখব, আমি একটা গল্প লিখব, অন্যজনের কবিতাকে অনুসরণ করে হুবহু লেখা, অন্যজনের গল্পের মতো করে লেখা, অন্যজনের মতো উপন্যাস লেখা, এটা একেবারেই নিন্দনীয়। এটি কখনোই করা উচিত নয়। অর্থাৎ হ্যাঁ, আমি ওখান থেকে শিক্ষা নেব, হ্যাঁ, আমি ওখান থেকে লেসন নেব, পাঠ নেব, তার এই যে উপন্যাস সৃষ্টি, তার গল্প সৃষ্টি, তার কবিতা সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে আমি পাঠ গ্রহণ করব, আমি জ্ঞান আহরণ করব, আমি সেখান থেকে নেব, সেটা হচ্ছে তার গল্পের বুননের যে ধরন, সেখান থেকে আবার উত্তরণের উপায় নিজেকে বের করতে হবে। এর চেয়ে ভালো আমি কিভাবে লিখতে পারি? লেখকদের এইরকম প্রত্যয় হওয়া উচিত, আমি এর চেয়ে ভালো কিভাবে লিখতে পারি। আর একটা বিষয় জানিয়েছেন, অনাবশ্যক ষষ্ঠ বৃদ্ধি কাম্য নয়। অর্থাৎ একটা লেখা লিখছেন, কবি লিখছেন,
সাহিত্যিকরা লিখছেন, প্রবন্ধকার লিখছেন, সেটি এমনভাবে তিনি লিখছেন সৌষ্ঠব বৃদ্ধি হতে হতে বিশাল আকার ধারণ করেছে। তাহলে এই আকার ধারণের মধ্যে কোনো গুরুত্ব নেই। লেখাটা হতে হবে মানসম্পন্ন, যেখানে তথ্য উপাত্ত জিনিসগুলো, আমি যে কথাগুলো বলতে চাচ্ছি তার যৌক্তিক দিকগুলো যদি চমৎকারভাবে আমি শৈলীগতভাবে উপস্থাপন করতে পারি, তাহলে সেই লেখাটি মানসম্পন্ন হয়। এমনি এমনি বিরাট আকার ধারণ করে ফেললাম, লেখার মধ্যে দিয়ে দিলাম সব কিছু, তাহলে সেই লেখা কখনো ভালো হয় না। এই জন্য ষষ্ঠ বৃদ্ধির দিকে লক্ষ্য না রেখে মানের দিকে চিন্তা করাই সবচেয়ে ভালো হবে। আরও একটা কথা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, সারল্যই সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার। আমরা জানি সব কিছু আমরা সহজভাবে যদি বলতে পারি, সহজ সুন্দর সরলভাবে যদি উপস্থাপন করতে পারি, তার মধ্যেই শ্রেষ্ঠত্ব আছে, সেটাই সবচেয়ে অলঙ্কার। হ্যাঁ, আমরা জানি রচনা শিল্পগুণ বঙ্কিমচন্দ্রের লেখা ছিল, সেখানেও তিনি বলেছিলেন রচনা শিল্পগুণ হয় যে আমরা প্রাঞ্জলভাবে উপস্থাপনের মধ্য দিয়ে, সে কথা আমরা আবার স্মরণ করতে পারি। অর্থাৎ একটি লেখাকে সরল সহজভাবে যদি উপস্থাপন করা যায়, তাহলে পাঠকের কাছে সহজেই সেটা ধরা দেবে। এই জন্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবচেয়ে বড় অলঙ্কার বলেছেন সারল্যের কথা, সরলভাবে উপস্থাপনের কথা বলেছেন। আরও একটা কথা বলেছেন, বস্তুনিষ্ঠার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। বস্তুনিষ্ঠ, হ্যাঁ, যে লেখাটি লিখব সেটা তার বস্তুনিষ্ঠতা আছে কিনা, আদৌ প্রয়োজন আছে কিনা, সে বস্তুটি কতটুকু আমাদের জন্য মহিমা অর্জন করতে পারে, এই বিষয়গুলো আমরা চিন্তা করবই। একটি লেখা এমনি এমনি লিখলাম, হয়ে গেল, তার কোনো বস্তুনিষ্ঠতা নেই, তার কেউ আন্তরিকভাবে এটাকে কেউ বিশ্বাসও করে না, এরকম যাতে কখনো না হয় এমনভাবে উপস্থাপন করব যে লেখাটি বস্তুনিষ্ঠতা আছে, বিশ্বাস মানুষ করে, হ্যাঁ এরকম ঘটনা হয়েছে, এরকম ঘটতে পারে, এরকম হতে পারে, এইরকম বিষয়গুলো যদি আমরা উপস্থাপন করি, তাহলে তার সেই লেখার মানটা বাড়বে। আরও চমৎকার কথা বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যে ভাষার জন্য আমাদের এদেশ মাতৃকার মানুষ প্রাণ দিয়েছিল, সেই 21 ফেব্রুয়ারি 1952 সনে 8 ফাল্গুন, আমি বিশেষভাবে 8 ফাল্গুনের কথাই বলি। 8 ফাল্গুন যে প্রাণ দিয়েছিল বাংলার, ঢাকার রাজপথে রাষ্ট্রভাষা বাংলার জন্যে, তাহলে সেই ভাষা আজকে বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। কত আনন্দ করে আমরা একমাত্র বাংলা ভাষায় আজকে জানান দিতে পেরেছে যে একটি ভাষা মানুষরা প্রাণ দিয়েছে নিজের রাষ্ট্রভাষাকে অর্জন করবার জন্যে, সে হচ্ছে ভাষা বাংলা। সেই জন্য তিনি বলেছেন বাংলা সাহিত্য বাংলার ভরসা, এই কথা তিনি ব্যক্ত করেছেন, এভাবে তিনি বলতে চেষ্টা করেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই রচনার অংশ থেকে আমরা আজকে আমি কি শিখলাম, শিক্ষার ফলটা আমি এখানে আংশিকভাবে সবগুলো তোমাদেরকে এখানে উপস্থাপন করেছি, বোর্ডে দিয়েছি। দেখো, এগুলো তোমরা স্লাইডেও পাবে আশা করি। তারপর আমি বোর্ডে যে তোমাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে লেখার উদ্দেশ্য সম্পর্কে তোমরা জানতে পারবে, মানব কল্যাণ ও মঙ্গল সাধন বিষয়ে জানতে পারবে, সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়ী মূল লক্ষ্য সেই বিষয়ে জানতে পারবে, স্বার্থতাড়িত লেখা পরিহার করার বিষয়ে জানতে পারবে, তাৎক্ষণিকভাবে লেখা না ছাপিয়ে পুনরায় পাঠ করলে অনেক শুদ্ধি অর্জন সম্ভব সেই বিষয়ে জানতে পারবে, বিদ্যাজাহির প্রবণতা নিন্দনীয় এই বিষয়ে অবশ্যই জানতে পারবে, অনুকরণ বৃত্তি দূষণীয় এটি ভালো নয় সেই বিষয়ে জানতে পারবে, অর্থাৎ লেখায় অনুকরণ বৃত্তি ভালো নয় সে বিষয়েও জানতে পারবে। আরও একটা বিষয়, অনাবশ্যক ষষ্ঠ বৃদ্ধি কাম্য নয়, এই বিষয়ে তোমরা জানতে পারবে যে আমরা লিখব সেখানে অযথা ও ষষ্ঠকে বৃদ্ধি করব না, বাড়িয়ে দেব না, লেখাকে মার্জিত রূপদান আমাদের মূল লক্ষ্য। আরেকটি কথা বলেছেন, সারল্যই সকল অলঙ্কারে শ্রেষ্ঠ অলঙ্কার। সাহিত্য সৃষ্টির মূল লক্ষ্য আমাদের মানব কল্যাণ সাধন, সৌন্দর্য সৃষ্টি, মানুষের কাছে আমাদের শিক্ষা সংস্কৃতি সভ্যতা এই সমস্ত বিষয়গুলোকে জানিয়ে দেয়া। তাহলে এগুলো জানিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি কি করতে পারি, আমাদের কি করণীয় আছে, তাহলে এই আমাদের লক্ষ্য। সারল্য অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার, সরলভাবে আমরা উপস্থাপন যদি করতে পারি তাহলে আমাদের অলঙ্কারটা শ্রেষ্ঠ অলঙ্কার হবে।
এরপর কি বলেছেন, বস্তুনিষ্ঠার উপর গুরুত্ব আরোপ। অর্থাৎ আমরা যে লেখাটি লিখছি, যে লেখাটি লিখব, যে উপন্যাস লিখব, যে গল্প লিখব, যে নাটক লিখব, যে কবিতা লিখব, যে ছবিটি আঁকব, শিল্প চর্চায় যাবতীয় যা কিছু আমরা করতে পারি, করতে চাই, সেই সবগুলো যদি একটা বস্তুনিষ্ঠতা না থাকে, তার বাস্তব ভিত্তি না থাকে, নির্ভরতা না থাকে, তাহলে কখনো সেই সাহিত্য, সেই শিল্পচর্চা মাঙ্গলিক বোধে উত্তীর্ণ হয় না, সবার কাছে পৌঁছয় না। সেজন্য বস্তুনিষ্ঠতা অবশ্য আমাদের প্রয়োজন। এবং সবচেয়ে বড় কথা বলেছেন, সেটি হচ্ছে বাংলা সাহিত্য বাংলার ভরসা। আমাদের বাংলা সাহিত্য একমাত্র বাংলা ভাষাভাষী মানুষদের জন্যই আমাদের একমাত্র ভরসার স্থল। আজকে আমরা সেটা সবাই উপলব্ধি করি। অন্নদার শঙ্করও বিশ্বাস করেছেন, সুনীল গঙ্গোপাধ্যায় বিশ্বাস করেছেন, আল মাহমুদও বলেছেন, সবাই বলেছেন ঢাকাই হচ্ছে বাংলা ভাষার জন্য রাজধানী। আমরা সেটা এখন উপলব্ধি করতে পারছি। সেই 19 শতকে বঙ্কিমচন্দ্র উপলব্ধি করতে পেরেছিলেন বাংলা ভাষায় বাংলার ভরসা। এই কথা আজকে কত বেশি প্রাণিত, কত বেশি সমুজ্জ্বল, সেটা আমরা এখন লক্ষ্য করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই আজকে আমি তোমাদেরকে সাহিত্য পাঠ একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে বিষয়টি আছে, সেখান থেকে যে পাঠটি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এই রচনাটি তোমাদেরকে আজকে জানাবার চেষ্টা করেছি, বুঝাবার চেষ্টা করেছি। আশা করি তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পেরেছো বলে আমি ধরে নিচ্ছি। তোমাদের যদি না বোঝার থাকে, তোমরা আমাকে অবশ্যই পরবর্তী যেভাবে হোক, প্যান্ডেমিক কালে যেভাবে আমরা ক্লাস নিচ্ছি এভাবেও জানাতে পারো। আমার মোবাইল নাম্বার ওয়েবসাইটে পাবে, সেখান থেকে ফোন করেও তোমরা জানতে পারবে। তোমাদের সকলকেই ধন্যযোগ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ঠিক আছে, সবাই